জনগণের শান্তি বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে, যশোরে প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে হুঁশিয়ারি। বজ্রপাতে 4 জেলায় 9 জনের মৃত্যু, হামে আরও 5 শিশুর প্রাণহানি। টিকা নিয়ে গাফিলতির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ। এক সপ্তাহে লোডশেডিং 900 মেগাওয়াট কমানো হবে, জানালেন জ্বালানি মন্ত্রী। 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা। এবং রেকর্ড গড়ে প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিকরা। ম্যাচ সেরা তাওহিদ হৃদয়। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জনগণের শান্তি বিনষ্টকারীদের প্রতিহতের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির জনসভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় 12 লাখ কৃষক ঋণ মওকুফের সুবিধা পাবেন বলে জানান তিনি। এর আগে শার্শা উপজেলায় উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে 5 আগস্টের মতোই জবাব দেবে মানুষ। আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক। বিকেলে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জনগণের শান্তি নষ্ট করে এমন কাজ করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, 12 লাখ কৃষকের সুদসহ কৃষি ঋণ মওকুফের কাজ শুরু হয়েছে। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে। এ সময় তিনি আরও বলেন, বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং জনশক্তি রপ্তানিতে জোর দেওয়া হবে। ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর আগে সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে যান প্রধানমন্ত্রী। শুরুতেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শা উপজেলায় উলশি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। একই স্থানে আয়োজিত পথসভায় তিনি বলেন, যশোরে 4 কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে। শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব। আমরা যেরকম ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণের অঙ্গীকার করে জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে 5 আগস্টের মতোই মানুষ জবাব দেবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। এরপর যশোর মেডিকেল কলেজে 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করে সেখানে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। পিপিপি মডেলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চালু করা হবে বলেও জানান তিনি। ধীরে ধীরে বিভিন্ন জনকে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই বলে জানালেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, 15 বছরের স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। সোমবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে বলেও জানান তিনি। 2 মাস 12 দিনে সরকার সব সেক্টরে নজর দিয়েছে বলে জানান চিফ হুইপ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সংসদের এলইডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জাতীয় সংসদের সংবাদ সংগ্রহ করতে এসে নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা।
সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, কোনো সাংবাদিক যাতে কর্মহীন হয়ে অর্থ কষ্টে জীবনযাপন না করে তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি মনে করি আমার সাংবাদিকরা, সরকারি কর্মকর্তারা যেভাবে বেতন পায়, আমি আমার সাংবাদিক ভাইদেরকে সেইভাবে সরকারি বেতনের ব্যবস্থা। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গণতন্ত্র বাঁচিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সবকিছু মিলিয়ে আমরা যেটা আমাদের দুজনই শুনছি, আমরা কনস্টিটিউশনে ঢুকবো না। আমাদের নেতা তারা সে বলছেন প্রত্যেকটা লাইন সেমিকলন দাড়ি কমা সব আমরা মানি, যা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, 27 কোটি টাকা দেশ থেকে পাচারে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারিখ সাহেব সেই লোক একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা করেছে, একেবারে অর্থনীতি নেই। 27 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এদেশে থাকে 7টা বাজেটের টাকা, কোন জায়গা নাই যে সেক্টরে এই মাত্র 2 মাস 10 দিন, এখন 11 দিন বয়স, আজকে 12 দিন বয়সে, তো এই 2 মাস 12 দিনের মধ্যে কোন সেক্টরে যেখানে তিনি দৃষ্টি দেন এবং অ্যাড্রেস করছেন। সংসদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভুল ত্রুটি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান চিফ হুইপ। কেউ যদি ভুল করে পার্লামেন্টে যদি নষ্ট হতে থাকে, আপনার পার্লামেন্টকে বাঁচিয়ে রাখার জন্য যা করা দরকার সেই কাজটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ আসন্ন বাজেটে রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে তা নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। আর অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ নিতে চায় বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার দুপুরে সচিবালয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 10 মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের লক্ষ্য দেশে 4 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় এনে সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দেয়া। সোমবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের বিএনপির ইট ইজ এ ফ্ল্যাগশিপ প্রজেক্ট, সুতরাং এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে আগামী দিনে, এটার যে উদ্দেশ্য, চিন্তা ভাবনা, দর্শন, এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে গ্রামীণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে। মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়। প্রকল্প বাস্তবায়নে কিছুটা ছোটখাটো ভুল হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনের এটা তো অব্যাহত চলতে থাকবে, সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এদিকে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। ভুল ও অপতথ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে মানুষের জন্য সুযোগ রয়ে গেছে, সেই সুযোগে অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। গণমাধ্যমকে শক্তিশালী করতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় বলেও জানান তথ্যমন্ত্রী। টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শেরেবাংলায় একে ফজলুল হকের স্মৃতি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমান সরকার বরেণ্য এই নেতার মর্যাদা যথাযথভাবে নিশ্চিত করবে বলেও জানান তিনি। সোমবার সকালে শেরেবাংলার 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শেরেবাংলা ফজলুল হকের তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে এবং শেরেবাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। বিনামূল্যে অসহায় মানুষের আইনি সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কোনো নারী ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার হলে জরুরি কল সেবার মাধ্যমে মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানান তিনি। সোমবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে আইনগত সহায়তা দিবসে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। এই ক্যাম্পের জন্য জার্মান সরকারের সহায়তা রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি হলো ফ্রি লিগ্যাল এইড সার্ভিস। আপনি যদি কোনো অবিচারের শিকার হন, অথচ আপনি দেখছেন যে আপনার লয়ার নিয়োগ করার সামর্থ্য নাই, লয়ারকে পয়সা দিতে পারবেন না, 16616699 এই নাম্বারটা একটা ফোন দেবেন। আপনার জন্য বিনা পয়সায় আইনজীবী নিয়োগ করা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। বজ্রপাতে দেশের 4 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে 3, নেত্রকোনায় 3, হবিগঞ্জে 2, নোয়াখালীতে 1 জন মারা গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার। একদিনে 4 জেলায় বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে 3 জনের মৃত্যু ও আরও 3 জন আহত হয়েছেন। বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নেত্রকোনার খালিয়াজুড়িতে পৃথক স্থানে বজ্রপাতে 1 জেলে ও 2 কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে। হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে 1 কৃষকসহ 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন গড়দার হাওরে এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতে নোয়াখালীর কবিরহাট ও হাতিয়ায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় দেশে 1448 জনের শরীরে এই রোগটি শনাক্ত হয়। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। হাম নিয়ে উদ্বেগ কাটছেই না। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেটে 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 264 জন শিশু। এ সময়ে 33,386 জনের শরীরে এই রোগের উপসর্গ মিলেছে। এদিকে হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হামের টিকাদান অব্যাহত রাখার নির্দেশও দেয়া হয়। ইনভেস্টিগেশন কমিটির ব্যাপারে কোর্ট আদেশ দিল যে যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। এবং আরেকটা আমাদের অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়। এছাড়া গেল 2 বছর হামের টিকা কার্যক্রমে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও দিয়েছেন উচ্চ আদালত। বিগত আমলের যে ভ্যাকসিনেশনের নেগলিজেন্স ছিল ওইটার জন্য এখন ইম্প্যাক্টটা হচ্ছে। তো আমার ইস্যুটা ছিল বিগত 15 মাস থেকে 18 মাস যে ভ্যাকসিনেশন কমপ্লিটলি আসে নাই, এইটা নিয়ে আমার ইস্যুটা ছিল। হামের প্রকোপ মোকাবেলা এবং শিশুদের স্কুল বন্ধ চেয়ে করা রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন মনিরা শারমিন। সোমবার সকালে সংরক্ষিত নারী আসনের আপিল শুনানির প্রথম দিনে একথা জানান মনিরা। অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন তিনি। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ বাতিল করেছে ইসি। নির্বাচন কমিশনও কিন্তু আসলে নিরপেক্ষ হওয়ার কথা, সকলের জন্য একই রকম বিধান তাদের আরোপ করার কথা, কিন্তু আমরা দেখছি যে সেইখানেও কিন্তু এক ধরনের অ্যানোমালি দেখছি। যে আদেশটাই আসবে সেটা যদি আমার পক্ষে আসে, মানে সেটা যদি পজিটিভ হয় তাহলে তো ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা হাইকোর্টে এটার জন্য রিচ করব ইনশাল্লাহ। মাননীয় কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। ওনারা আমাদেরকে বলতে চাইলেন যে এখানে মাসুদ মেধা সে যেহেতু কোনো ক্যান্ডিডেট না, অতএব এখানে আমাদের লোকাস স্ট্যান্ডি নাই, মানে আপিল করার কোনো লোকাস স্ট্যান্ডি নাই। মানহানির মামলায় কুষ্টিয়া 3 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির। এক সপ্তাহের মধ্যে লোডশেডিং 900 মেগাওয়াট কমিয়ে আনা হবে, ফলে চলমান বিদ্যুৎ সরবরাহ কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার বিকেলে গুলশানের একটি হোটেলে 4র্থ বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, সরকারি খাতে 56,000 কোটি টাকার বকেয়া থাকায় বিদ্যুৎ কোম্পানিগুলো তেল কয়লা কিনতে পারছে না। এখন একমাত্র সমাধান সৌর বিদ্যুৎ। সব মন্ত্রণালয়ের অব্যবহৃত জমির তালিকা করা হচ্ছে। এসব জমিতে 5 বছর সরকার 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায়। এখন যে লোডশেডিং হচ্ছে, মানে আমার কপালটাই খারাপ আর কি। মানে whenever I take over this ministry, it is minus. তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। এতে তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে 10 মাস থেকে 1 বছর সময় লাগবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, 2024 সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে 2টি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। আগামী 30 এপ্রিলের পর থেকে সারা দেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, অভিযান চালানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে, জব্দ করা হচ্ছে সীসা ও নানা মাদকদ্রব্য। বিগত আওয়ামী লীগ আমলে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ অভিজাত এলাকায় লোকচক্ষুর আড়ালে এসব অবৈধ সীসাবার পরিচালনা শুরু হয়। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ছিনতাইকারীদের আক্রমণেই তার মৃত্যু বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার দুপুরে রাজধানীর কারণ বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এছাড়া ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রের 5 সদস্যকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে র্যাব। এমদাদুল হক খানের রিপোর্ট।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। 25 এপ্রিল সকাল 8:45 দিকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরজুলি এলাকায় নামেন বুলেট। এ সময় উৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে। পরে সিএনজি চালিত অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নিবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে। এদিকে ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রে 5 সদস্যকে গ্রেপ্তারের কথা জানান পরিচালক। তাদের কাছ থেকে 1.5 শতাধিক পর্ণ ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা 2 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত মোবাইল থেকে 1.5 লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় 350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল এই চক্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন তিনি। কেউ যাতে এইভাবে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে না যায়। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটিকে আহ্বান জানিয়েছেন সাবেক জাসাস সভাপতি এম এ মালেক। সোমবার সকালে জিয়া উদ্যানে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। শিশুদের বিনোদন ও উৎকর্ষতা সাধনে জিয়া শিশু পার্ক ও নতুন কুড়ি প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান এম এ মালেক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়ায় কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন শিশুদেরকে ভালোবাসতেন, তাদের কর্মকাণ্ড, তাদের খেলাধুলা, আপনার মনে আছে যে এই শিশুদের ভালোবাসতে গিয়ে কিন্তু এই শরৎ উদ্যানে তিনি একটা শিশু পার্ক করেছিলেন এবং শিশুদের জন্য আপনি দেখেছেন বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির একটা অনুষ্ঠান করেছিলেন। এই যে শিশুদের প্রতি যে যার এতটা মমত্ববোধ, মায়া, এটা আমরা সেখানে প্রতিফলন দেখতে পেয়েছি। আর এই সংগঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবার আন্তর্জাতিক খবর। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবার চীনের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংকট মোকাবেলায় বেইজিং আরও বড় ও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি। আগামী 14 মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউসের নৈশভোজে গুলি চালানো অ্যালেনের ঘোষণাপত্র উদ্ধৃত করায় এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হামলাকারীকে উগ্রপন্থায় প্রভাবিত, মানসিকভাবে অসুস্থ এবং খ্রিস্টান বিরোধী বলে উল্লেখ করেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে তাকে জড়িয়ে অ্যালেন তার ঘোষণাপত্রে বিতর্কিত কথা লিখেছেন বলে ধারণা করেন ট্রাম্প, যদিও ম্যানিফেস্টোতে অ্যাপস্টেইনের নাম উল্লেখ ছিল না। খেলার খবর, ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হচ্ছে আগামী সোমবার। 6 ভেন্যুতে হবে এবারের আসর। টুর্নামেন্ট শেষ হবে 11 জুন। বিসিবি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এবার সিঙ্গেল লেগ পদ্ধতির আসর হবে। সময় স্বল্পতার কারণে সুপার লিগের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে, তবে অবনমন ঠিকই থাকছে।
প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগও হবে। লিগ পর্যায়ে ৬৬ ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগ থাকছে ৩ ম্যাচ। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এই সপ্তাহে ফিফা কাউন্সিলের বৈঠকে বর্ধিত তহবিলের বিস্তারিত বিবরণ অনুমোদিত হবে। বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করে জানায়, বিশ্বকাপে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ কার্যক্রম ও করের উচ্চ ব্যয়ের কারণে তারা আর্থিকভাবে লোকসান হবে। এমনকি যদি তাদের দল টুর্নামেন্টে সফল হয় এবং শেষ পর্যন্ত যায়, তাদের উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে ফিফা প্রাইজ মানি বাড়াতে রাজি হয়েছে। অংশগ্রহণকারী 48 দলের প্রত্যেকে ন্যূনতম $1,50,00,000 পাবে এবং চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। জনগণের শান্তি বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে, যশোরে প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে হুঁশিয়ারি। বজ্রপাতে 4 জেলায় 9 জনের মৃত্যু, হামে আরও 5 শিশুর প্রাণহানি। টিকা নিয়ে গাফিলতির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ। এক সপ্তাহে লোডশেডিং 900 মেগাওয়াট কমানো হবে, জানালেন জ্বালানি মন্ত্রী। 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা। এবং রেকর্ড গড়ে প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিকরা। ম্যাচ সেরা তাওহিদ হৃদয়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।